আমরা চ্যাপ্টার 1-এর এমসিকিউ একটা ক্লাস করার ট্রাই করব এমসিকিউর জন্য। সো যেহেতু এমসিকিউর ক্লাস, সুতরাং আমি যা বলবো তাই প্রায় ইম্পর্টেন্ট। সো মনোযোগী হওয়ার ট্রাই করবেন। তো স্টার্টিংটা হয় এখানে যে রবার্ট হুক 1965 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যখন যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হন, তখন তিনি ভাবলেন যে সামনে যে বিজ্ঞানীগুলো আছেন তাদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তখন তিনি একটা লিটল বক্স বা ছিপি আবিষ্কার করেন এবং তিনি এই ছিপি বা লিটল বক্সগুলোর নাম দেন সাল, যেটার ল্যাটিন শব্দ হচ্ছে সেলুয়া। সেলুয়া মানে হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। এটা তিনি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। গেল সেকেন্ডে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের নিউরন, বলে যে মস্তিষ্ক থেকে যে নিউরনটা স্টার্ট হয়, এই নিউরনের সাইজ কত, 1.37 মিটার। এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে উট পাখির ডিমের সাইজ কত। উট পাখির ডিমের সাইজ হচ্ছে 17 থেকে 12.5 সেন্টিমিটার। গেল এরপরে আসে হচ্ছে রবার্ট হুকের কথা। রবার্ট হুক প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তো এখানে কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে আমরা বুঝি না। তুমি কোয়েশ্চেনে দেন যে মৃত কোষ প্রথম জীবিত কোষ কখন পর্যবেক্ষণ করে, কে পর্যবেক্ষণ করেন, তখন আমরা আনসারে লিখি রবার্ট হুক। আমি নিজেও ফার্স্ট পরীক্ষাতে লিখেছিলাম রবার্ট হুক, বাট পড়াশোনা একটু মনোযোগী হয়ে পড়তে হবে যে রবার্ট হুক প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন। জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। পরবর্তীতে ফেলিক্স ফন্টানা নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন। ফেলিক্স ফন্টানা যখন নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন, এরপরে আছে হচ্ছে ফেলিক্স ডুজার্ডিন কী করছে, তিনি প্রথম সার্কুট আবিষ্কার করেন, যেটাকে পরবর্তীতে পার্কেনিস নাম হচ্ছে প্রোটোপ্লাজম বলে। হ্যাঁ, আশা করি সব ঠিক আছে। আচ্ছা, আমি পরে দেখে নেবো কিছু নিচে, ধারাবাহিকভাবে আসি। এরপর আসে হচ্ছে আলেকজান্ডার এবং অপারেনের কথা। আলেকজান্ডার অপারেন হচ্ছে আবিষ্কার কী কী বলছে হচ্ছে অ্যামোনিয়া। আদিকালে একদম পৃথিবীর শুরুতে অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন ছিল, কিন্তু কোথাও কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। এটা আলেকজান্ডার অপারেন এবং আরেকজন বলছিল হচ্ছে হ্যালাডেন, এই দুজন মিলে বলছিল। তো মিলার এবং স্ট্যানলি এরা পরবর্তী বলতেছে এই জিনিসগুলোর মধ্যে ইলেকট্রন প্রবাহ করার ফলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হচ্ছে, যেটাকে তারা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস নামটা দিছে। এটুকু ইম্পর্টেন্ট এখানে। এই দুই পৃষ্ঠে দেখে আমার কিছু ইম্পর্টেন্ট আছে নাকি। ওয়ার্ল্ড হাইপোথেসিস, আচ্ছা হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট মিস গেছে। ম্যাক্স নোয়েল এবং আর্নেস্ট রাস্কা এই দুজনকে আবিষ্কার করছে। দুজন হচ্ছে ইলেকট্রন নবীকরণ যন্ত্র আবিষ্কার করছে। এটা একটু ইম্পর্টেন্ট। এই দুই পৃষ্ঠে যেগুলো বলছি এগুলো হচ্ছে অনেক সময় আসে, অনেক সময় আসে না। মানে এগুলো আসবে এমন কোনো কথা নাই, কারণ সাধারণত বিজ্ঞানীর নাম খুবই কম দেয়, সেটা মেডিকেলের এক্সাম হোক বা বোর্ডে হোক। কারণ আমাদের যে বইটা সেটা অনেকটা বড়। সো এই বইয়ের বিজ্ঞানীর নাম, সাল এতে কিছু মুখস্থ করা সম্ভব না, তাই টিচাররা স্টুডেন্টদেরকে বিভ্রান্তমূলক পরিস্থিতিতে ফেলতে চান না এগুলো দিয়ে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে প্রথম কোষ সেটা সৃষ্টি হয়েছে হচ্ছে জল উপাদান থেকে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। ধরা যেতে পারে পানি থেকে প্রথম সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কারণ অনেক বিজ্ঞানী বলছে পানি থেকে সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে এই যে বললাম আমরা অ্যামোনিয়া, অক্সিজেন বা হাইড্রোজেন, এই যে আলেকজান্ডার অপারেন বলছে এগুলো আদিকালে ছিল। এগুলো কীভাবে আসছে? এগুলো লাইটিংয়ের মাধ্যমে আসছে। এটা ইম্পর্টেন্ট। তারপর ইম্পর্টেন্ট আছে হচ্ছে, সরি আমার আসলে একটু সেজন্য সমস্যা হয়েছে। আচ্ছা, আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা শুরু হয়েছিল। এটা ইম্পর্টেন্ট। আর তাহলে আমাদের কিছু মধ্যে বংশগতির ধারা শুরু হয়েছিল আরএনএ এর মাধ্যমে। ঠিক আছে, আরএনএ এর মাধ্যমে, হ্যাঁ ঠিক আছে, আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা শুরু হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কিছু জিনিস কনফিউশনে পড়ে যাচ্ছিলাম, বিকজ আমিও আপনাদের সেম ক্লাসে, সো ওগুলো একটু দেখে নিতে হচ্ছে। আচ্ছা, এবার আসি তারপরে ইম্পর্টেন্ট জিনিসটায়। ওকে,
আমরা যারা মানুষ আছি, যে পশু মানুষ আছি, তাদের প্রত্যেকের মধ্যে একই জেনেটিক কোডন রয়েছে। কতটা? 64টা। এটি ইম্পর্টেন্ট। এবার আসি আদি কোষ থেকে কীভাবে উদ্ভিদ কোষ উৎপন্ন হয়েছে এই প্রক্রিয়াটায়। ঠিক তো গল্পের আকারে পড়ি। একদিন দেখা গেল আদি কোষ থেকে হঠাৎ করে প্রকৃত কোষ সৃষ্টি হলো। প্রকৃত কোষের মধ্যে একটা বায়ু ব্যাকটেরিয়া ঢুকে পড়লো হঠাৎ করে। যখন বায়ু ব্যাকটেরিয়া যখন ঢুকে পড়লো তখন সেটা মাইটোকন্ড্রিয়নে পরিণত হলো। মাইটোকন্ড্রিয়নে যখন পরিণত হলো তখন সেটা হয়ে গেল কি? প্রকৃত প্রাণীকোষ। প্রকৃত প্রাণীকোষে যখন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যখন ঢুকে পড়লো তখন সেটা হয়ে গেল, সৃষ্টি হলো ক্লোরোপ্লাস্টের। ক্লোরোপ্লাস্টের যখন সৃষ্টি হলো তখন সেটা হয়ে গেল কি? ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়ে গেল উদ্ভিদ কোষ। ওকে, এটুকু ইম্পর্টেন্ট। এরপর আসে এরপরের পেজ ইম্পর্টেন্ট হচ্ছে, এরপরে মেনলি সাইটোলজি নিয়ে আলোচনা করা হচ্ছে। সাইটোলজি একটু আলোচনা করি। সাইটোলজি এই জিনিসটা মানে হচ্ছে কোষবিদ্যা। মেনলি যেটা বলা যায় যে জীববিদ্যার যে শাখায় কোষের গঠন, কোষের বিভাজন, অর্থাৎ কোষ সম্পর্কিত সকল কিছু নিয়ে আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। কোষ তত্ত্ব 3 জন প্রবর্তন করে, এটি ইম্পর্টেন্ট। জ্যাকবস লেইডেন, ভার্চু, টিউডো সোয়ান। পুরো নামটা মনে রাখতে হবে, জাস্ট একটা ডাক নাম দিবে বা আগের নাম পরের নাম দিবে, কোয়েশ্চেন করতে পারে মেডিকেলে। এরকম ইজি কোয়েশ্চেন অনেকভাবে ট্রিকি করে গেল। এছাড়া এখানে কোষ কাকে বলে বা কোষ সম্পর্কে একজনের মতবাদ ছিল মেবি, সেটা আপনার নিজেরা পড়ে নিতে পারবেন। আমি আসি এরপরের পেজে কয়েকটা কথা বলছে শুক্রাণু, ডিম্বাণু, এগুলো হচ্ছে জননকোষ। এগুলো আসে মাঝে মধ্যে, এগুলো আমরা জানি, শুক্রাণু, ডিম্বাণু, জননকোষ। কিন্তু মেন যে জায়গায় আমাদের একটু ধাক্কা লাগে হচ্ছে নিউক্লিয়াসকে গঠনের ভিত্তিতে দুভাগে ভাগ করে, একটা আদিকেন্দ্রিক, একটা প্রাককেন্দ্রিক, ইউক্যারিওটা, প্রোক্যারিওটা। আদিকেন্দ্রিক কোনগুলা? যেগুলোর মধ্যে 70S রাইবোজোম আছে। প্রকৃত কোষ কোনগুলা? যেগুলোর মধ্যে 80S রাইবোজোম আছে। আদিকেন্দ্রিক কোষগুলো উদাহরণ আসে আমার যেরকম আছে, মাইকোপ্লাজমা আছে, মাইকোপ্লাজমা, তারপর আছে হচ্ছে মাইকোপ্লাজমা, ইকোলাই, এস্কেরিশিয়া কোলাই আছে, এই দুটো আছে। আরও কয়েকটা ছিল, একটু দেখে নেবেন, বই আছে, আমার এখন মনে করতেছে না। আর প্রকৃত কোষে হচ্ছে বিপি দিয়ে আমরা রাখছিলাম টিউবারক্লোসিস। আচ্ছা, প্রকৃত কোষে জীব হচ্ছে বঙ্গীয়মরফা পাপস্কিন্স নামে এক ধরনের শৈবাল সম্ভবত। আচ্ছা, এটা হচ্ছে আমি ওই আদি কোষের বাকি দুটা বৈশিষ্ট্য দেখতে ভুলে গেছিলাম। আদি কোষের প্রথম দুটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে সাইনোব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। একটু এছাড়া মনে জীব হচ্ছে আদি কোষী। ব্যাকটেরিয়া নিয়ে কিছু কথা আছে, আমি আগে প্রকৃত কোষী জীবটা একটু বলে দিই। তো প্রথম প্রকৃত কোষী হচ্ছে বিপি দিয়ে মনে রাখতে হলে, সেটা হচ্ছে বঙ্গীয়মরফা টিউবারকুলোসিস, যেটা শৈবালের প্রায় 1200 মিলিয়ন পূর্বে আবিষ্কৃত হয়েছে। ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া নিয়ে কী কথা ছিল? ব্যাকটেরিয়া কাকে বলে, সাইনোব্যাকটেরিয়া কাকে বলে? যেটা ব্যাকটেরিওফাজকে আক্রমণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, যেটা সাইনোব্যাকটেরিওফাজকে আক্রমণ করে সেটা হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। গেল। এরপরের পেজে কি নিয়ে আলোচনা করা হয়েছে? আমি এটা একটু ধ্যান রাখছিলাম। এরপরে বেশি ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট না, সাধারণত খুব ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবার আসি বোন মেরু, লিভার এগুলোতে এক ধরনের স্টেম সেল থাকে, যেটা আমার রিজেনারেশন এবং রিপেয়ার করতে সক্ষম। কিন্তু বৃক্ষ, কিডনি, হার্ট এগুলোতে এমন কোনো স্টেম সেল থাকে না যেগুলো রিজেনারেশন রিপেয়ার করতে সক্ষম। তার বিকেএইচ বা বৃক্ষ, কিডনি, হার্টের রিজেনারেশন ক্ষমতা কম, এটা আসতে পারে। এরপরে এখানে নিচে একটা চার্ট আছে, ইম্পর্টেন্ট। সেন্টিমিটার হচ্ছে খালি চোখে দেখা যায়, মিলিমিটার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না। মিলিমিটারের পর আছে সেন্টিমিটার, মিলিমিটার পর আছে মাইক্রোমিটার হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। মাইক্রোমিটারের পর আছে সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটারের পরে আছে হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার। ন্যানোমিটার হচ্ছে দেখতে হয়, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র হলে। ন্যানোমিটার হচ্ছে
না, বলেছে মাইক্রোমিটার হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র দেখতে হয়, ন্যানোমিটার হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দেখতে হয়, এরপর আছে অ্যাংস্ট্রম যেটা এক্স-রে সাহায্যে দেখতে হয়, উইদাউট দেখা যায় না। এরপরে নিচে যে লাইনটা সেটা পুরোটাই ইম্পর্টেন্ট, পুরোটাই আসলে পড়তে হয়। একটু বলি, আচ্ছা আসি। এরপরে নিচে যে প্রায় 8-9 লাইন আছে বা 7-8 লাইন আছে, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে যেটা ইম্পর্টেন্ট, যে আগে যেটা বলছি যে মানুষের নিউরনের সাইজ 1.37 মিটার, উট পাখির ডিম 17 থেকে 12.5 মিটার। সবচেয়ে ছোট উদ্ভিদকোষ হচ্ছে পিপিএলও, লাইরো নিউমিনিয়া লাইক অর্গানিজম, যেটা একটা ইংলিশ নাম দেওয়া আছে বইয়ে, ওইটা পড়তে হবে। এই দুটাই নামই পড়তে হবে, ইংলিশ আপনি একটু পরে দেখে বলে দিচ্ছি। এরপরে সবচেয়ে বড় উদ্ভিদকোষ যেটা, সেটা হচ্ছে অ্যাজিটোবুলারিয়া, সেটা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। উট পাখির ডিম গেছে বড় কোষ। ছোটো কোষে অ্যাজিটোবুলারিয়া, যেটা 5 থেকে 10 সেন্টিমিটার। এছাড়া রিমি নামক গাছের তন্তুর দৈর্ঘ্য হচ্ছে 55 সেন্টিমিটার, এটি ইম্পর্টেন্ট। আরেকটা আছে, সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোটো কোষ চৌনুচক্রিকা, সবচেয়ে বড় হচ্ছে নিউরন, সবচেয়ে ছোটো যে কোষের হচ্ছে চৌনুচক্রিকা। এগুলো ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আর ইম্পর্টেন্ট কিছু আছে? হ্যাঁ, পিপিএল যেটা, ওটার নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিপটিসাম হয়তো। আর কিছু ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ, মোটর নিউরন, আচ্ছা না ঠিক আছে, এটা বুঝছি, মোটর নিউরন। আমাদের দেহের কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার, এটি ইম্পর্টেন্ট আছে। আমাদের দেহের কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার। ওকে, এরপর আর চলে আসে আজকে লাস্ট টপিক, কোষ প্রাচীর। কোষ প্রাচীরের চিত্রটা একটু দেখি। কোষ প্রাচীরের চিত্রে দেখবা 3টা লেয়ার আছে। কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। একটু দাঁড়ান, এটা একটু টিভি সাউন্ড হচ্ছিল সেজন্য। কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। মাঝখানেটা হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দার দুই পাশে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর দুই পাশে থাকে হচ্ছে না, মধ্যপর্দার দুই পাশে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর দুই পাশে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এগুলো একটা ছকের মতো করে পড়ি, কারণ সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে পড়তে। আচ্ছা, এগুলো কোনটা কি বলে দিই। মধ্যপর্দা হচ্ছে কোষ প্রাচীর চিত্রটা দেখবে, একদম মাঝখানে একটা কালো রঙের একটা ইয়ে আছে, কালো রঙের না, হ্যাঁ এটা হচ্ছে মধ্যপ্রাচীর। এর দুই পাশে দেখবা আঠালো আঠালো কিছু জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাথমিক প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে এর পরের, একদম লাস্ট লেয়ারটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, হয়তো এটা গেলে আরো ভালো বুঝবো। আচ্ছা, এবার পরে ব্যাক করি। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা নিয়ে প্রথমে একটু বলি। মধ্যপর্দা হচ্ছে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ ধাপে শুরু হয়। অর্থাৎ ওই যে যখন টেলোফেজ ধাপে কি হয়, নর্মালি যে আমাদের সেলগুলা দুটা অপত্য সেলে উৎপন্ন হয়। প্রথমে কি হয়, যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তু থেকে প্রথমে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, ক্রোমোজোমগুলোর ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড আবার একটা অর্ধেক উপরের দিকে, অর্ধেক নিচের দিকে যায়, তখন এটা VL যে আকার, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক হয়। হ্যাঁ, তারপর শেষে গিয়ে অপত্য কোষের সৃষ্টি করে। এই অপত্য কোষের সৃষ্টি হওয়ার সময় মধ্যপর্দার সূচনা হয়, একটা মাত্র সূচনা লগ্ন শুরু হয়। এই সময় কি হয়, সাইটোপ্লাজম থেকে সব টেকনোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে সব পিকেটিং জাতীয় পদার্থ পরস্পরের সাথে মিলিত হয়ে মধ্যপর্দা সৃষ্টি করে। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, মেনলি মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসি প্রাথমিক প্রাচীর নিয়ে। প্রাথমিক প্রাচীর 3টা উপাদান নিয়ে গঠিত: সেলুলাস, সেমিসেলুলাস, গ্লাইকোপ্রোটিন। কোয়েশ্চেনে দিবে হচ্ছে প্রাথমিক প্রাচীরের বা প্রাথমিক কোষ প্রাচীরের বা কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলাস। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পৃষ্ঠে এটা, যে প্রাণী কোষের সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে সেলুলাস। এবার আসে হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর হচ্ছে সাধারণত সবার ক্ষেত্রে হয় না, শুধু দুটা উদ্ভিদের ক্ষেত্রে হয়। একটা হচ্ছে ভুট্টা, আর একটা হচ্ছে ফাইবার, মেবি ফাইবার, হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ট্রাকিট। এদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয়, অন্য কারোর ক্ষেত্রে হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট, এটা একটা ইম্পর্টেন্ট। সেকেন্ডারি প্রাচীর নিয়ে আর হয়তো ইম্পর্টেন্ট নাই, না সেকেন্ডারি প্রাচীর নিয়ে ইম্পর্টেন্ট নেই। প্রাথমিক প্রাচীর নিয়ে একটা ইম্পর্টেন্ট আছে, পাতা, ফল, কর্টেক্সের প্রাথমিক প্রাচীর হয়। এরপরে
ইয়েতে আমরা পড়বো হচ্ছে খুব এলাকা, কারণ একসাথে পড়া যায় না। কারণ আমার থেকেও আগে 10টা পড়ানোর সময় আমারও আগে একটু আধা ঘন্টা বা 40-45 মিনিট রিভিউ করে নিতে, তাও অনেক কিছু ভুলে যাচ্ছে এরপরে কোনটা। সো একসাথে 10 পৃষ্ঠা থেকে কিছু পড়ানো যায় না, সম্ভব না। নেক্সট ক্লাসে আবার বাকি 10 পৃষ্ঠা।